আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন ভিডিওতে। লাইভ ক্লাসে মূলত আমরা আজকে পড়ব আমাদের একচেটিয়া বাজারে স্বল্পকাল একটি ফার্মের যে ভারসাম্য সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা চিত্রগুলো করব আজকে বাজার চাপটা নিয়ে। যাদের সমস্যা আছে, তোমরা যারা সমস্যা ফেস করছো, তোমরা সবাই যুক্ত হতে পারো আজকের এই লাইভ সেশনে, যেখানে আমরা খুব সুন্দর করে একচেটিয়া বাজার একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের যে তিনটা চিত্র সেগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেশো করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আজকের ক্লাসটা যদিও আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু আমরা এটা তোমাদের পেইজে নিচ্ছি, পড়ালেখা পেইজে নিচ্ছি এবং সবার জন্য আমরা উন্মুক্ত রাখছি আজকের এই ক্লাসটা। সো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেশো করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। সবাই একটু দ্রুত করে শেয়ার মেশো করে দাও তোমাদের বন্ধু বান্ধবদেরকে, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আজকের ক্লাসটা আমরা একচেটিয়া বাজার একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষা অবশ্যই পাবা, সেটা হোক স্বল্পকাল বা দীর্ঘকাল, যে কোনো একটা বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার, এই দুটো বাজারের মধ্যে যে কোনো একটা বাজার থেকে তো পরীক্ষা অবশ্যই প্রশ্নটা আসবে। তো আমরা এই ক্লাসটা যদি ভালো করে করতে পারি, তাহলে আমরা পূর্ণ বাজারটাও আমরা পারবো। হ্যাঁ, একচেটিয়া বাজারটা নিয়ে তোমাদের অনেকের সমস্যা, সেজন্য আমি চিন্তা করলাম আজকের ক্লাসটা পেইড বেসের ক্লাসে তোমাদের ফ্রিতে আমাদের এই পড়ালেখা পেজে তোমাদেরকে নিয়ে দিই। সো আমরা যারা যুক্ত হচ্ছি সবাই একটু তোমাদের ফ্রেন্ডস সাইকেল যারা আছে তাদের একটু শেয়ার মেশো করে দাও। 26-27 সবাই ক্লাসটা করতে পারবে। তো সবাইকে শেয়ার মেশো করে দাও। সাইদ সরকার আছে আমাদের সাথে সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যালো উদ্দিন আছে আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বাকিদের একটু শেয়ার মেশো করে দাও, যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, আমাদের সাথে সাইফ বিশাল সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম ভাইয়া। তারপর হচ্ছে সাইদ সরকার, ওকে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। এটা সবার জন্য ফ্রি ক্লাসটা। সো সবাইকে বন্ধু বান্ধবদেরকে মেনশন করো, যাদেরকে তোমরা প্রাইভেট ব্যাচে হয়তো মেনশন করতে পারতা না, তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারা এখানে যুক্ত হতে পারে আজকের এই লাইভ সেশনে। আমরা সবাই একটু শেয়ার করি, হ্যাঁ, সবাই একটু মন খুলে শেয়ার করে দিব ক্লাসটা। আমি শুরুতে একটু বলে দিচ্ছি, পরে দিয়ে আর বলবো না। তো একটু শুরু দিয়ে বলে দিচ্ছি, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও। পূজা দেয়া আছে আমাদের সাথে। আমি অবাক হয়ে গিয়েছি, আজকে তো অর্থনৈতিক ক্লাস ছিল না। ও আচ্ছা, তার বলছে সীমা আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। জাকি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আবির ভাইয়া আছে। আচ্ছা আবির ভাইয়া, কি অবস্থা আপনার? তারপর হচ্ছে স্পর্শ বিন্দু আছে আমাদের সাথে। আহ মাধব মন্ডল আমাদের সাথে আছে। মাধব মাধব মন্ডল কেমন আছেন ভাইয়া? ভালো আছেন আলহামদুলিল্লাহ। সৌরভ আছে আমাদের সাথে। ভাইয়া ওকে। আবির ভাই আমাদেরকে বলছে স্যার আজ গিফট কি আছে? কিসের গিফট ভাইয়া? তারপর হচ্ছে কিম সাদিয়া কিম আছে আমাদের সাথে, ওকে, অনেকজন মেসেজ করেছে, থ্যাংক ইউ। রনি আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সাইদ বিশ্বাস, ওকে, সাইদ সরকার আছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু আমাকে জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আজকের এই লাইভ সেশনে। সালমা আক্তার আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আতিকুর রহমান ফাহিম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। অফলাইন ক্লাস থেকে, ওকে। তারপর হচ্ছে রনি আছে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। তাফসির আমাদের সাথে রয়েছে, তাফসির সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হচ্ছে আবির আছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তারপর আনিকা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আরো ভালো থাকবো যদি তোমরা ক্লাসটা একটু শেয়ার করে 100 জন প্লাস শিক্ষার্থী আমাদের সাথে ক্লাসে নিয়ে আসতে পারো। আমরা 50 জন আছি, তো আমরা একটু শেয়ার করলে কিন্তু এখানে 100 জন এমনিতেই হয়ে যাবে। জাস্ট সবাই একটা করে শেয়ার করো। আমি ক্লাসে শুধু 50 জন শেয়ার দেখতে চাই, আর কিছু না। জাস্ট একটু সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও। আজকে যেহেতু সবার জন্য ফ্রিতে নিচ্ছি ক্লাসটা, তো সবাই একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আজকের এটা পেইড বেসের ক্লাস, আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস বেসের ক্লাস, তবে তোমাদেরকে আমি এটা ফ্রিতে দিচ্ছি সবাইকেই। সো সবাই একটু যুক্ত হয়ে যাও, এবং আমরা আজকে ফাটাফাটি একটা ক্লাস করব একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালে ভারসাম্য নিয়ে আমরা কথা বলবো। সো সবাই একটু চলে আসো, হ্যাঁ, সবাই একটু চলে আসো। আমরা 1 মিনিট, জাস্ট 1 মিনিট সময় নিব, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, যারা আছে সবাই একটু শেয়ার করে দাও। সাব্বির হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আনিকা আছে নোয়াখালী থেকে, ওকে। কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু জানাতে পারে আমাদেরকে। দেখো সবাই একটু শেয়ার করে দাও, হ্যাঁ। সাদিয়া কিম আছে, ওকে। তারপর হচ্ছে আনিকা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই শেয়ার করে, এবং হচ্ছে তোমরা একটু কাজ করো, শেয়ার করে দাও, এবং হচ্ছে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাও। হ্যাঁ, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, পাশাপাশি ক্লাসটা একটু কি করে দাও, শেয়ার করে দাও। ওকে, সরি। ওকে, সালমা আক্তার আছে, আমি নোয়াখালী থেকে, ওকে। তারপর হচ্ছে নাফিজ আছে ভাইয়া, গ্রুপ থেকে আমি, ওকে। তারপর হচ্ছে আমাদের সাইদ আছে, ভাইয়া টার্গেট পেইড ব্যাচের ক্লাস, হ্যাঁ, টার্গেট প্লাস ব্যাচের, ওকে। তারপর হচ্ছে
লামহা আছে, সালাম দিয়েছে। ওকে, তারপর হচ্ছে হামিদুর রহমান আছে, ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের জন্য ক্লাস দিলে ভালো হইতো। হ্যাঁ, নিব ইনশাআল্লাহ হামিদুর রহমান। আমাদের পেইড ব্যাচ চলতেছে, যদিও তুমি চাইলে সেটাতে ভর্তি হতে পারো, আর যদি না হও কারো কোনো সমস্যা না, আমি কিছু লাইভ ক্লাস নিব ইনশাআল্লাহ, পরীক্ষার কিছু লাইভ ক্লাস নিব হামিদুর রহমান। ওকে, আমরা চলো শুরু করি। দেখো, আমাকে প্রথম বুঝতে হবে একচেটিয়া বাজার মানে কি। যেই বাজারে মূলত যে একজন কি থাকে, একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকে। হ্যাঁ, এই একচেটিয়া বাজারে দামটা চেঞ্জ হয়, দাম হ্রাস পেলে তখন বিক্রয় বাড়ে মূলত। যার কারণে এই একচেটিয়া বাজারে তোমাকে কয়েকটা বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে একচেটিয়া বাজারে যদি তুমি চিত্রগুলো ভালো করে বুঝতে চাও, তাহলে তোমাকে দুইটা চিত্র মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে একচেটিয়া বাজার আমরা বলছি, সে একচেটিয়া বাজারে আসলে কি হয়। হ্যাঁ, একচেটিয়া বাজারে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ রেভিনিউ, এই অ্যাভারেজ রেভিনিউ রেখা বাম থেকে ডানে কি হয়ে থাকে, নিম্নগামী হয়ে থাকে। আরেকটা আছে যে মার্জিনাল রেভিনিউ, এমআর। হ্যাঁ, এটা হচ্ছে এআর, এআর এবং হচ্ছে পি দুইটাই সমান হয়ে থাকে মূলত একটা একচেটিয়া বাজারে। এবং এমআর মানে প্রান্তিক আয়, এটাও কিন্তু নিম্নগামী হয়ে থাকে। কেন? কারণ এখানে দাম হ্রাসের মাধ্যমে বিক্রয় পরিমাণ বৃদ্ধি করা হয়, যেটা থার্ড চ্যাপ্টারের শেষের দিকে খুব সুন্দর করে আছে। তো একচেটিয়া বাজারে এআর নিম্নগামী হয়, এমআর কিন্তু নিম্নগামী হয়। এই কথাটা মুখস্থ করতে হবে। এখন আপাতত যদি তুমি আগে থেকে না বুঝো বা না জানো, তাহলে এখন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা সম্পর্ক মনে রাখবে। সেই সম্পর্কে কি, এটা যদি হয় এসি মানে অ্যাভারেজ কস্ট রেখা, স্বল্পকাল দীর্ঘকাল সব ক্ষেত্রেই এমসি হবে এই রেখার সর্বনিম্ন বিন্দুতে, এমসি এই রেখার সর্বনিম্ন বিন্দুতে নিচ থেকে ছেদ করে উপর দিকে যাবে, এটা হচ্ছে এমসি। এই দুটো কথা কি আমার জন্য অন্তত পক্ষে মুখস্থ করা যাবে না, মনে রাখা যাবে না? কি একটা বলছে একচেটিয়া বাজারে একটি ফার্ম এর এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ রেখা বাম থেকে কি হতে নিম্নগামী হয়ে থাকে। এটা মনে রাখবা। এআর যে হারে নিম্নগামী হয়, এমআর তার চেয়ে বেশি হারে নিম্নগামী হয়, তাই এআর এর নিচে থাকবে এমআর অলওয়েজ। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে এসিও হয় ইউ আকৃতির, এমসিও হয় ইউ আকৃতির, তবে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে ছেদ করে উপর দিকে যায়। অর্থাৎ এসি এমসি সম্পর্কটা মনে রাখবে। আবার বলছি যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে ছেদ করে উপরের দিকে যায়। ওই কথাগুলো মনে রাখবে এসি এমসি সম্পর্কের মধ্যে, যে উৎপাদনের শুরুর দিকে এসি এমসি দুইটাই হ্রাস পায়, তবে এই এসির তুলনায় এমসি কি বেশি হ্রাস পায়, বিধায় এমসি এর নিচে থাকে, এসি উপরে থাকে। আর উৎপাদনের মাঝামাঝিতে এসি যখন সর্বনিম্ন হয়, সেই বিন্দুতে এমসি এসি কে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যায়, এবং এই বিন্দুতে এসি এমসি মান সমান হয়। যেহেতু একটা গুণক ছেদ করতেছে, তাই এই বিন্দুতে এসি এমসি মান সমান হয়। আর উৎপাদনের শেষের দিকে একদম লাস্টে এসিও বাড়ে এমসিও বাড়ে, তাই তো উপরের দিকে যাচ্ছে, তাই না? তবে এসি যে হারে বাড়ে এমসি তার চেয়ে বেশি হারে বাড়ে, তাই এসি তুলনায় এমসি মানটা কি হয়, বড় হয়। ঠিক আছে, তাহলে আমরা এই কথাগুলো একটু মনে রাখি। একদম সিম্পল কথা, একচেটিয়া বাজারে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ রেখা কেমন হয়? উত্তর হচ্ছে বাম থেকে কি হয়, নিম্নগামী হয়। এই আর যেখানে নিম্নগামী হয়, এবার তার চেয়ে বেশি নিম্নগামী হয়, বা বলতে পারো নিচে থাকে। আর এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে থেকে উপর দিকে যায়, এবং এসি এমসি দুইটাই ইউ আকৃতির হয়। এই দুইটা কথা একটু কষ্ট করে মনে রাখা যাবে? একটু বলো তো, এই দুটো কথাকে একটু কষ্ট করে মনে রাখা যাবে? হ্যাঁ, চিত্র পারি না, এই যে সব রোগের ওষুধ, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা সবাই একটু করো, মনোযোগ দিয়ে করো, সবাই একটু মনোযোগ দিয়ে করো দ্রুত। ওকে, তাহলে আমরা সবাই একটু শেয়ার করে দিব। হ্যাঁ, যারা আছি সবাই একটু শেয়ার করে দিও ক্লাসটা, আমরা মজা করে ক্লাসটা করব। হ্যাঁ, মজা করে ক্লাসটা করব, সবাই শেয়ার করছো? আচ্ছা, শোনেন, তাহলে এই দুটো জিনিস যদি মনে থাকে, একচেটিয়া বাজারে এআর হবে আমার রেখা, আর এইচটিএমসি রেখা যদি মনে থাকে, এবার আমার কথাটা শোনো। আমার কথাটা হচ্ছে আমরা মূলত একচেটিয়া বাজারে একটি ফার্মের ভারসাম্য দেখব। মনে রাখবা, একচেটিয়া বাজারে স্বল্পকালে, কোন কালে বলতো, স্বল্পকালে একটি ফার্ম তিন ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম তিন ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। কিভাবে? একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, যখন মূলত মুনাফার পরিমাণ ধনাত্মক বের হয়, সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে। দুই নাম্বার স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, যখন যখন মুনাফার পরিমাণটা জিরো হয়, শূন্য হয়, সেটাকে আমরা বলে থাকি যে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আর তিন নাম্বার হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। কোনটা? যখন মুনাফার পরিমাণটা ঋণাত্মক হয়, তার মানে মুনাফা না হয়ে ক্ষতি হয়, অর্থাৎ আয় যত হয়েছে ব্যয় তার চেয়ে বেশি হয়ে গেছে, এমন যদি হয়, সেটাকে আমরা বলি ক্ষতি স্বীকার করে ভারসাম্য।
এই তিন ভাবেই স্বল্পকালে একটা ফার্ম ভারসাম্য হতে পারে। মানে আমি বোঝাচ্ছি স্বল্পকাল মানে বোঝাচ্ছে, মনে করো একটা আমরা প্রতিষ্ঠান দিছি, একটা আমি দোকান দিছি, সেই দোকানে প্রথম মাসে লাভ হয়েছে, পরের মাসে ক্ষতি হয়েছে, এর পরের মাসে লাভ ক্ষতি সমান হয়েছে, এরকম তুমি প্রতি মাসে আলাদা আলাদা মানে এরকম 19-20 হইতে পারে, মানে স্বল্পকালে লাভ হইতে পারে, নাও হইতে পারে, সমান হইতে পারে। কিন্তু দীর্ঘকালে একচেটিয়া বাজারে দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা হবে, কিন্তু পূর্ণ প্রজন্ম বাজারে দীর্ঘকালে হবে স্বাভাবিক মুনাফা। এটি একটু মনে রাখবা। স্বল্পকালে সেখানে তিন ধরনের হয়, একচেটিয়া পূর্ণ প্রজন্ম বাজারে, কিন্তু দীর্ঘকালে হয় দীর্ঘকালে হয় তোমার হচ্ছে স্বল্পকালে তিনটা হইতে পারে, কিন্তু দীর্ঘকালে হবে একটা, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর পূর্ণবোঝার বাজার ক্ষেত্রে বলছি যেটা স্বাভাবিক মুনাফা হবে। আচ্ছা জাস্ট সব বলে যাও, যা বলে আমার কথাটা শুনো। মানে আমরা বলতে চাচ্ছি একচেটিয়া বাজারে আমরা তিন ভারসাম্য যোগ করতে পারি, একটা অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ক্ষতি স্বীকার করে ভারসাম্য। আমরা এই তিনটায় আলোচনা করবো, ভালো করে আমরা এই তিনটায় পড়বো। চলো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে যাই এবং সেখানে আমি তোমাদেরকে এই টপিকগুলো ভালো করে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা সবাই এখানে একটু ভালো করে মনোযোগ দেবো। হ্যাঁ, এখানে একটু ভালো করে মনোযোগ দেবো। আমি টপিকের নামটা আবার একবার লিখছি। আমরা লিখবো সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে 3 নাম্বার টপিক। হ্যাঁ, আমরা লিখবো পূর্ণ একচেটিয়া বাজার। আমরা লিখবো একচেটিয়া বাজারে একটি, আমার সাথে তোমরা একটু লিখলে ভালো হয়, একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন আমরা ভারসাম্য নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, সো সবাইকে আছো রেডি? সবাই রেডি? ওকে। একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। পেইড ব্যাচে কি পিডিএফ দেওয়া আছে? মনে হয় পিডিএফ এখনো দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মনে হয় ওয়েবসাইটে, তুমি একটু চেক করে দেখো, ওয়েবসাইটে পাইতে পারো। আচ্ছা দেখো, আমরা এখানে 3টা চিত্র করব। তো প্রথম চিত্রটা আমরা এখানে করতেছি, দ্বিতীয় চিত্র আমরা এখানে করব, তৃতীয় চিত্র আমরা এখানে করব। তো এই চিত্রের যে ম্যাপটা করব সেটা আমরা এর নিচে আলোচনা করব। এই চিত্রে যে ম্যাপটা করব সেটা আমরা এটার নিচে আলোচনা করব, এটার নিচে আলোচনা করব। তো দেখো, এটা আমরা মূলবিন্দু দিচ্ছি 0, এখানে দিলাম উৎপাদনের পরিমাণ কিউ মানে কোয়ান্টিটি, আর উপরে থাকবে 5টা জিনিস, মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এটা হচ্ছে পি, এআর, এমআর, এসি, এমসি, এভাবে থাকবে। আবার আরেকটা ভাবে থাকতে পারে, সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ, উপরে থাকবে তোমার এভাবে করে যে পি আর সি। এটা আসলে সেম কথা। আর মানে এখানে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ বোঝানো হচ্ছে, আর সি মানে কস্ট কে, অর্থাৎ এভারেজ কস্ট মার্জিনাল কস্ট দুটোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এরকম থাকতে পারে পরীক্ষায় যে পি আর সি এভাবে থাকতে পারে। আমি পুরোটা লিখতেছি, পি এ আর এম আর, পি এ আর এম আর, এসি এমসি। এখানে আসো 0, নিচে হবে কি, উপর হবে পি এ আর এম আর, এসি এমসি। ওকে, এবার শোনো, আমরা যেহেতু একচেটিয়া বাজার করতেছি, তো তোমাকে মনে রাখতে হবে একচেটিয়া বাজারে একটি ফার্মের যে এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ যে রেখা, সে রেখা কেমন হয়। এটা যদি হয় তোমাদের এভারেজ রেভিনিউ রেখা, এভারেজ রেভিনিউ বা পি রেখা, এভারেজ রেভিনিউ বা পি রেখা, তো মার্জিনাল রেভিনিউ কেমন হবে? মার্জিনাল রেভিনিউ তার চেয়ে নিম্নগামী হবে। মূলত তুমি এভাবে করবা, এই রেখাটার এই আর মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মাঝামাঝি একটা বিন্দু দাও, দিছো না? এই বিন্দু থেকে এখান থেকে ওই বিন্দুতে যোগ করে দাও। এটা হচ্ছে আমাদের এমআর রেখা। তাহলে তোমার চিত্রটা খুব সুন্দর হবে। তাহলে চলো আমরা এটা করি। তাহলে এটা কি, এটা যদি হয় আমাদের এআর রেখা, হ্যাঁ, এটা যদি হয় আমাদের এআর বা পি রেখা, যদি হয় এটাও করে ফেলি আমি। এটা যদি হয় আমাদের এআর বা পি রেখা, তাহলে এমআর রেখা কেমন হবে? এমআর রেখা হচ্ছে এই দুটা মাঝামাঝি একটা বিন্দু দিবা, মানে এখান থেকে এখানে মাঝামাঝিতে সেই বরাবর যোগ করে দিবে, এটা হচ্ছে আমাদের এমআর রেখা। তাহলে তোমারটা সবচেয়ে ভালো হবে চিত্র। ঠিক আছে, তাহলে এই দুটো মাঝামাঝি একটা বিন্দু দাও, সেই বিন্দুতে যোগ করে দাও, তাহলে সেটা হচ্ছে আমাদের এমআর রেখা। কি হবে? এমআর রেখা। এবার আসো, তাহলে এআর পেয়ে গেছি, এমআর পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন
ভারসাম্য হওয়ার জন্য মনে রাখতে হবে দুইটা শর্ত তোমাদের প্রয়োজন হবে। একটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত, আর একটাকে আমরা বলি পর্যাপ্ত শর্ত। আরেকটা বিষয় মনে রাখবা, আমি যখন চিত্রটা আঁকতেছি, আমি যে সিকোয়েন্সে চিত্র আঁকতেছি তুমিও সেম সিকোয়েন্সে চিত্রটা আঁকবা, তাহলে তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এআরএম রাখবো। আচ্ছা, এবার আসো আমরা এমসি আঁকবো, যেটা আমাদের ভারসাম্য হওয়ার জন্য এমসি রাখা প্রয়োজন। এমসি, তা আমরা একটু আগে পড়েছি এমসি রেখা হয় ইউ আকৃতির। কি আকৃতির? ইউ। তো আমরা এখানে একটা এমসি রেখা আঁকবো ইউ আকৃতির, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। এমসি এখানেও সেম, এটা লিখবো আমরা এমসি রেখা। আমাদের এটা আমাদের সেম, এটা লিখবো আমরা এমসি রেখা, মানে মার্জিনাল কস্ট রেখা আমরা করে ফেলেছি। তো তোমাদের ভারসাম্যের শর্তটা মনে আছে কিনা দেখো। ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা, এক প্রয়োজনীয় শর্ত, দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত বলতে বলা হয়েছে যে যেখানে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়, অর্থাৎ এমআর আর এমসি যেখানে সমান হয়, প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় যেখানে সমান হয়, সেখানে ভারসাম্য হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে সেই বিন্দুতে এমসি রেখার ঢাল বড় হবে এমআর এর তুলনায়, বা তুমি এও বলতে পারো এমসিটা এমআর কে নিস্তেজ উপরের দিকে যাবে। তাহলে দেখো এই পয়েন্টে এমসি এমসি এবং এমআর মিলিত হয়েছে এই পয়েন্টে, এবং সেই পয়েন্টে এমসি এবং এমআর কি হবে? সমান হবে। প্রান্তিক আর প্রান্তিক ব্যয় সমান হবে, ডেফিনেটলি, যেটা একটা অন্যকে সেট করতেছে। হ্যাঁ, এবং এই পয়েন্টে এমসি এমআরকে নিচের উপরের দিকে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটার নাম হচ্ছে ই বিন্দু, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা কি বলো? ই বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সেম ভাবে এটা হচ্ছে আমাদের এই বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন পরীক্ষা আসতে পারে এটা কেন ভারসাম্য বিন্দু, মানে এই চিত্রের মধ্যে ভারসাম্য বিন্দু কোনটা, এরকম পরীক্ষা আসতে পারে। তো এটা ভারসাম্য বিন্দু কেন? কারণ এখানে এমআর এবং এমসি কি হচ্ছে? সমান হচ্ছে, আর এমসি রেখা এমআর কে নিচের থেকে উপরের দিকে আছে, বা বলতে পারো এমসি রেখাটা সেখানে বড়, এমআরটা কি ছোট, সে কারণে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু আমরা বলবো। আচ্ছা, তো এখান থেকে আমরা ভারসাম্য অবস্থা আমি যদি বলি, ঠিক আছে, প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় সমান হয়েছে, তো এই অবস্থা আমি যদি বলি উৎপাদন কয়টা করছে পণ্য, তাহলে আনসার হচ্ছে এখান থেকে তুমি যদি নিচের দিকে আসো, তাহলে তুমি উৎপাদনের পরিমাণটা পাবা, কোয়ান্টিটি। সেটা মনে করো আমরা এখানে দিলাম 10, আমরা 10টা পণ্য উৎপাদন করছি, কেমন? আর এখান থেকে তুমি যদি একটু উপরের দিকে যাও, তাহলে তুমি এআর এর মান পাবে। এখন প্রসেসর এআর কেন লাগতেছে? কারণ আমি যখন ফার্মের প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় বের করব, মানে মূলত প্রান্তিক আয় লাগবে আমাদের, সরি, মূলত আমাদের মোট আয় লাগবে, ওই মোট আয় বের করার সময় আমাদের এভারেজ রেভিনিউ বা গড় আয় লাগবে। যার কারণে এই ভারসাম্যবস্থায় আমরা উপরের দিকে একটু বর্ধিত করে আমরা এআর এ চলে আসবো, উপর দিয়ে একটু বর্ধিত করে আমরা এআর এ চলে আসলাম। হ্যাঁ, এখান থেকে আমরা এআর এ চলে আসলাম, এবং ধর এআর এ চলে আসলাম, এবং এই এআর একটা মান বিন্দু দিলাম, সেটা হচ্ছে এই বিন্দু মনে করো। এই বিন্দু থেকে আমরা এই পাশে আসতেছি, মানে এআর এর মানটা কত সেটা জানার জন্য সেই মানটা মনে করো আমরা এখানে দিলাম 12 দিলাম। হ্যাঁ, 12, এটা হচ্ছে আমাদের এভারেজ রেভিনিউর মান। এভারেজ রেভিনিউ হচ্ছে ভারসাম্যবস্থায় 12। প্রত্যেকটা চিত্র সেম এরকম একই থাকবে। তাহলে এখান থেকে নিচের দিকে আসলে আমাদের উৎপাদনের পরিমাণ হবে 10, এখান থেকে আমরা উপরের দিকে গেলে আমাদের এভারেজ রেভিনিউ পাবো আমরা এই বিন্দুতে, সেই মানটা হচ্ছে আমাদের এখানে 12, আমরা 12 দিলাম। সেম প্রসেস, আমরা এখান থেকে নিচের দিকে আসবো 10 হবে, আর যদি এখান থেকে আমরা উপর দিকে যাই, তাহলে এভারেজ রেভিনিউ আমরা পাবো, সেটা হচ্ছে এই বিন্দুতে, সেই মানটা দিলাম আমরা এখানে 12। এবার শোনো, একটু পর্যন্ত প্রত্যেকটা চিত্র সেম। আচ্ছা, একটু পর্যন্ত বোঝো নাই এমন কেউ কি আছো? কোনো নাদান বাচ্চা আছে যারা এতক্ষণ পর্যন্ত বোঝে নাই? এতক্ষণ যা পড়াইছি বোঝে না এমন কেউ আছো? একটু বলো তো, এতক্ষণ পর্যন্ত বোঝে না এমন কেউ কি আছো আমাদের সাথে? আচ্ছা, একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু যারা এফআরবি ব্যাচে এখনো ভর্তি হয়নি, এফআরবি ব্যাচে কিন্তু ভর্তি চলছে। হ্যাঁ, ফাইনাল রিভিশন ব্যাচে, যেখানে আমাদের প্রথম যে 100 জনের জন্য ডিসকাউন্ট, সেটা এখনো অফারটা আছে। যারা দ্রুত ভর্তি হচ্ছে ভর্তি যেতে পারো, সব বিষয় পেয়ে যাবা ফাইনাল রিভিশন ব্যাচে, সকল সাবজেক্ট মাত্র 2000 টাকা। এখানে এক্সামও থাকবে, পাশাপাশি তোমার ক্লাসও থাকবে। হ্যাঁ, দুইটা তুমি একসাথে পেয়ে যাবা। অনলাইনে কথা বলছি। আর যারা আমাদের অফলাইনে ভর্তি হচ্ছে, অফলাইন আমাদের স্পেশাল ব্যাচে প্রি বুকিং চলছে চকবাজার ব্রাঞ্চে, চকবাজার চট্টগ্রাম। তোমরা যারা সেটা তো জয়েন করতে পারো। সো তোমরা যারা এখানে চট্টগ্রামে আছো তারা কিন্তু জয়েন করতে পারো সেটাতে। গোপালগঞ্জ হচ্ছে ট্রেন ডিপো। আচ্ছা আচ্ছা, আরেকবার শর্ট করে বুঝে দেন। শর্ট করে হচ্ছে প্রথমত তুমি চিত্রের মধ্যে এআর রেখা আঁকবা, তারপর তুমি এমআর রেখা আঁকবা, আঁকার পরে একটা এমসি রেখা আঁকবা। যেখানে এমসি মিলিত হবে, এমআর আর এমসি যেখানে মিলিত হবে, সেখান থেকে নিচের দিকে আসবা, উৎপাদন পরিমাণ পাবা। এখান থেকে উপরের দিকে গেলে এবার আমরা আসলে এআর এর মানটা পাবা। সে এআর এর মানটা হচ্ছে এআর এর মানটা হচ্ছে বিন্দুতে 12। জাস্ট এইটুকু লিখছি, প্রত্যেকটা সেম এরকমই করছি। শর্টকাটে হচ্ছে এইটুকু।
এবার আসো, এবার আমরা এখানে তিনটা চিত্র তিন ধরনের করব। প্রথমটা আমরা করব, প্রথমে আমরা করব অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এটার নাম হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এটা আমরা করবো এখানে। 2 নম্বর আমরা করবো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আর 3 নম্বর হচ্ছে ক্ষতি, ক্ষতি স্বীকার করে, ক্ষতি স্বীকার করে ভারসাম্য। চলো আমরা একটা একটা করি। প্রথমে আসো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যটা করব। আসলে ভারসাম্য হয়েছে, কিন্তু ভারসাম্যটা কিভাবে হয়েছে সেই জিনিসটা জানার জন্য আমাদের একটা রেখার প্রয়োজন, আর সেই রেখাটাকে বলা হয় অ্যাভারেজ কস্ট বা এসি রেখা। তা আমরা চলো এখানে একটা এসি রেখা আঁকবো, হ্যাঁ, অ্যাভারেজ কস্ট রেখা এই চিত্রের মধ্যে। সো আমরা যখন অস্বাভাবিক মুনাফা করতে চাইবো, অর্থাৎ যখন আমরা চাইবো যে আমাদের মোট আয় বেশি হোক ব্যয়ের তুলনায়, তখন আমাদের এই অ্যাভারেজ রেভিনিউর নিচে অ্যাভারেজ কস্ট রাখতে হবে। মানে এই এ আর যে এ বিন্দু আছে না, এই বিন্দুর নিচে রাখতে হবে অ্যাভারেজ কস্টটা, তখনই আমাদের আয় বেশি হবে ব্যয় কম হবে। তাহলে কেমনে করবো? আমরা প্রথমে এমসিটা সরি এসিটা প্রথমে আমরা নিচে নামবো 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 এই এমসি বরাবর এসে, ভালো করে আমার কথাটা শুনবা, এমসি বরাবর আসবে, হলুদ রেখাটা বরাবর এমসি বরাবর এসে আর নিচে নামবে না, কোথায় যাবে? উপরের দিকে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে আমাদের এসি। এখন প্রশ্ন, স্যার কেন এই সত্য কেন করতে হয়েছে আপনাকে? আপনি এখানে আমাদের যখন এই যে এমসিটা আছে, এই এমসিটা যেখানে কি হয়ে আছে, এইভাবে করে এমসি গেছে, ওই এমসিটা বরাবর এসে, ওই এমসিটা বরাবর এসে কেন আপনি উপর দিয়ে গেছেন এসিটা? কারণ ওই সতেরো তোমাকে মনে রাখতে হবে। সেই সতেরো সেগুলো লিখে না, আবার এগুলো জাস্ট তোমাদের দেখাচ্ছি। ওই সতেরো তোমাকে মনে রাখতে হবে, এটা যদি হয় আমাদের এসি রেখা, খুব ভালো করে মনে রাখতে হবে এসি সর্বনিম্ন বিন্দুতে, এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে উপরের দিকে যায়, তাই না? এরকম হইতে হবে। দেখো সেটা এখানে হচ্ছে না যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে উপরের দিকে গেছে, বা এখানেও দেখো এই এসিটা সর্বনিম্ন বিন্দুতে এমসিটা নিচ থেকে উপরের দিকে গেছে, এমনই তো মনে হচ্ছে না? কেমনে করছি আমি? যেহেতু আমাদের আগে আমাদের ভারসাম্যের জন্য আমাদের এমসি আঁকতে হয়েছে, এমসি যেহেতু আমরা ভারসাম্যের জন্য আগেই এঁকে ফেলেছি, এখন যখন আমরা এসিটা পরে আঁকতেছি, তো এসিটা আমরা এমন ভাবে আঁকবো, এমন ভাবে আমরা আঁকবো যাতে মনে হয় হ্যাঁ ওই এসি সর্বনিম্ন বিন্দুতে, ওই এসি সর্বনিম্ন বিন্দুতে যেন এমসিটা নিচে থেকে উপরের দিকে যায়, সেভাবে যেন মনে হয়। ঠিক আছে? তো সেই কথা মনে রাখবে, এসিটা প্রথমে নিচে নামবে, নামবে এমসি বরাবর এসে, এই যে এমসি বরাবর এসে তারপর উপরের দিকে যাবে এই এসিটা। ঠিক আছে? তাহলে এই সত্যটা আমাদেরকে মনে রাখতে হবে, যেন এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে থেকে উপরের দিকে যায় এমন যেন দেখা যায়, এরকম যেন মনে হয়। তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। এই জায়গাটায় হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসিটা যেন মানে এমসি এসি নিচে থেকে নামবে, নামবে এমসি উপরে এসে তারপর উপর দিকে যাবে, তার মানে ওই এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি থেকে উপর দিকে গেছে এমনই মনে হবে। আচ্ছা ফাইন। এবার এগুলো আবার কেউ হাত দিবে না, শুধু প্রথমটাই করতেছি আমরা, শুধু প্রথমটাই, শুধু প্রথমটাই আমরা করতেছি। হ্যাঁ, এবার শোনো, এবার আমি যদি বলি চলো এসি তো আঁকছো, এখন আমি যদি বলি ভারসাম্য অবস্থায়, এখানে আমরা করছি না ভারসাম্য, এই যে রেখাটা এই বিন্দুতে, এই যে রেখাটা হচ্ছে ভারসাম্য 10টা উৎপাদন করছি, আমি যদি বলি এই 10টা উৎপাদন অবস্থায় এসির মানটা কত, তখন উত্তর হচ্ছে এই এসির মানটা এইখানে, এখানে একটা বিন্দু মনে করো বি বিন্দু, তো এখান থেকে আমরা এই পাশে আসবো, বি বিন্দু থেকে আমরা এই পাশে আসবো, সেই মানটা মনে করো 8। দ্যাট মিনস আমাদের এই চিত্রে এভারেজ কস্ট হচ্ছে 8 টাকা, আর এভারেজ রেভিনিউ হচ্ছে 12 টাকা। এগুলো থেকে হাত দিবা না, হ্যাঁ, প্রথমটা করতেছি আমরা, প্রথমটা। তাহলে চলো আমরা এখানে এবার আমরা মুনাফা বের করি। প্রথম আমাদের বের করতে হবে মোট আয়, তাহলে আমরা বের করবো কি মোট আয়, যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। তো টোটাল রেভিনিউ কেমনে বের করবো? টোটাল রেভিনিউ কেমনে বের করবো? কিউ ইনটু এ আর করে, কিউ ইনটু এ আর করে টোটাল রেভিনিউ বের করবো। আচ্ছা এটা স্যার কঠিন কোন সূত্র না, একদম সহজ সূত্র, একদম সহজই। কেমনে সহজ? আমি যদি বলি তুমি এই কলমটা বিক্রি করো, একটার দাম হচ্ছে 10 টাকা করে, তুমি 10টা বিক্রি করছো, না 20টা বিক্রি করছো, মনে করো একটা দাম 10 টাকা, 20টা বিক্রি করছো, তোমার মোট আয় কত হয়েছে?
একটা 10 টাকা করে 20টা বিক্রি করছো, মোটায় কত হয়েছে? স্যার 10টা যেহেতু 10 টাকা টাকা করে যেহেতু 20টা, তার মানে 10 20 গুণ কত, মানে 20 আর 10 গুণ করলে হয় 200, 10 আর 20 গুণ করলে তো হয় 200 হয়, তাহলে উত্তর হচ্ছে 200 টাকা মোটাই। কেমনে করছে? দুটো গুণ করে না, অর্থাৎ তুমি এভারেজ রেভিনিউ মানে দামের সাথে ওটা কোয়ান্টিটি গুণ করছো। মূলত দাম যে কথা, এভারেজ রেভিনিউ কিন্তু সেম, তাই না? এভারেজ রেভিনিউর সাথে কোয়ান্টিটি গুণ করলে, কয়টা দ্রব্যের সাথে গুণ করলে আমাদের মোটায় পাওয়া যায়। তাহলে এখানে উৎপাদন করছি আমরা 10টা জিনিস বা বিক্রি করছি 10টা, এভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের অ্যাভিনিউতে 12, তাহলে 12 লিখে দিলাম, উত্তর হচ্ছে 120, এটা হচ্ছে মোটাই। আবার চলো মোট ব্যয়টা আমরা একটু বের করি, মোট ব্যয়। সো মোট ব্যয়টা আমরা কে পাবো, যে টিসি মানে টোটাল কস্ট আমরা কেমনে পাবো, কিউ ইনটু এসি। হ্যাঁ, এটা হচ্ছে মোট ব্যয়ের সূত্র, কিউ ইনটু এসি। কিউ মানে কোয়ান্টিটি, মানে কয়টা উৎপাদন করছি সেটা, আর এসি মানে হচ্ছে একটার প্রতি খরচ কত হয়েছে। এই যে কর্মটার কথা বলছি না, তুমি 10 টাকা করে 20টা বিক্রি করছো, মনে করো তুমি একটার জন্য খরচ হয়েছে তোমার 5 টাকা করে, তাহলে 5 20 কত, 100 টাকা তোমার খরচ। কেমনে করছো? একটার প্রতি 5 টাকা খরচ হয়েছে, 20টা বিক্রি করছো, তাহলে 5 20 100 টাকা খরচ হয়েছে, তাই না? ঠিক সেম কাজটা আমরা এখানে করতেছি, যে মোট ব্যয় মানে হচ্ছে কিউ ইনটু এসি। কিউ মানে কয়টা তুমি বিক্রি করতেছো সেটা, আর এসি মানে হচ্ছে একটার প্রতি তোমার এভারেজ কস্ট কত হয়েছে সেটা। তাহলে কিউ ইনটু এসি, এসি মানে এভারেজ কস্ট। বলে এখানে এভারেজ কস্ট কত আছে? এখানে এভারেজ কস্ট হচ্ছে আমাদের এই চিত্রের মধ্যে এভারেজ কস্ট হচ্ছে এই যে সবুজ রেখাটা, এসি বি বিন্দুতে 8, তাহলে 8 বসা দিই, তাহলে 8 10 কত হবে, 8 10 80। এটা হচ্ছে আমাদের এভারেজ কস্ট বা মোট ব্যয়। তাহলে মোট আয় হচ্ছে 120, মোট আয় হচ্ছে 120, আর মোট ব্যয় হচ্ছে 80। তাহলে আমি যদি বলি চলো মুনাফা তাহলে বের করো, মুনাফা। এখানে একটা বিষয় মনে রাখবো, অনেকেই কিন্তু তোমরা আছো যারা মুনাফা এবং হ্যাঁ মোট আয়ের মধ্যে পার্থক্য বুঝো না। মানে মুনাফা এক বিষয়, আয় কিন্তু অন্য বিষয়। হ্যাঁ, আয় মানে হচ্ছে বিক্রি কত টাকা পাচ্ছ সেটা। যেমন একটা তুমি 10 টাকা করে বিক্রি করছো কলাও, 20টা বিক্রি করছো, তাহলে 200 টাকা, সেটা হচ্ছে মোট আয়, এটা কিন্তু তোমার মুনাফা না। অনেকে মনে করে যে ভাই ওর ব্যবসা তো জমজমাট চলতেছে, ওর তো 200 টাকায় লাভ পাইছে। আসলে এটা দেখে না যে এটা কিনতে আবার খরচ, সেটা সে দেখে না, মানুষ দেখে না, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের মুনাফা। মুনাফাটা কি? মুনাফাটা হচ্ছে মোট আয়টা হচ্ছে শুধু বিক্রির কত টাকা পাচ্ছ সেটা, আর মুনাফা হচ্ছে আয় থেকে ব্যয়টা বাদ যাবে। অর্থাৎ আমরা যদি মুনাফা বের করতে চাই, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট আমরা কি দিব, বাদ দিব। তো টোটাল রেভিনিউ কত আমাদের এখানে? টোটাল রেভিনিউ হচ্ছে 120, আর টোটাল কস্ট কত, 80। তাহলে 100 থেকে 80 বাদ দাও, তাহলে 100 থেকে 80 বাদ দিলে আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 40। এই যে 40, এটাকে আমরা বলে থাকি মুনাফার পরিমাণ। তাহলে মুনাফাটা যেহেতু ধনাত্মক আসছে, মানে পজিটিভ এসেছে, তার মানে এখানে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে। কেমন? আমরা কি বুঝছি সবাই? একটু বলো তো বুঝতে পারছো কিনা সবাই? ও, নিচেগুলো দেখা যাচ্ছে না, একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু নিচে করি ফোনটা। ঠিক আছে, পারবো আমরা? এবার আসো, এবার দেখো, এবার হচ্ছে আমরা করব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যটা আমরা করব। তো এখানে একটা রেখা এখন মিসিং, সেটা হচ্ছে এসি রেখা। চলো এবার আমরা এখানে একটা এসি রেখা আঁকবো, এসি রেখা। তাহলে সেই এসি রেখাটা কেমন করব? এসি রেখাটা আমরা এমন ভাবে করব, যেহেতু আমরা স্বাভাবিক মুনাফা রাখতে চাচ্ছি, স্বাভাবিক মুনাফা হচ্ছে আয় যত ব্যয় তত হবে। অর্থাৎ আয় যদি 100 টাকা হয়, ব্যয় 100 টাকা হবে, এরকমই। তো সেটা কেমনে করব? মনে রাখবা, এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট যদি সমান হয়ে যায়, মানে একটা কিনছি যত বিক্রি করতেছি তত, এভারেজ রেভিনিউ যদি এভারেজ কস্ট যদি তত হয়ে যায়, তাহলে আমাদের স্বাভাবিক মুনাফাটা হবে। তাহলে চলো আমরা সেটা করি। কেমনে করব? আমাদের ভারসাম্য মানে এখানে আমরা চিত্র এইভাবে করবো, এসিটা এসিটা এদিক থেকে শুরু করবে, এসিটা প্রথমে নিচে নামবে 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 নামবে, এই একা স্পর্শ করবে, নিচে নামবে নামবে নামবে, এই এমসি বরাবর আসে উপরের দিকে যাবে। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, এই কথাটা অলওয়েজ মনে রাখবা, যে এসি এমসি বরাবর এসে উপরের দিকে যাবে। কেমন? এর আগে কিন্তু উপর দিকে যাবে না। তাহলে এসিটা কি করবে, প্রথমে উপর থেকে শুরু হয়ে এই বিন্দুকে স্পর্শ করে নিচে নেমে এমসি বরাবর এসে উপর দিকে যাবে। তাহলে আমি যদি বলি এই চিত্রের মধ্যে ভারসাম্য অবস্থায়, এই যে ভারসাম্য অবস্থায় এসির মানটা কত, ওটা হচ্ছে ভারসাম্য অবস্থায় এসির মান এই বিন্দুতে 12, তাই না? তার মানে এভারেজ রেভিনিউ 12, এভারেজ কস্ট কত, 12। তাহলে চল আমরা এখানে এই সেম সূত্র মোট আয় মোট ব্যয় মুনাফা বের করে আমাকে একটু তোমরা বলো, তোমরা নিজেরা করো, ঠিক আছে? আমি বলে দিব না,
তোমরা নিজেরা করো। মোট আয় বের করবা প্রথমে, মোট আয়, হ্যাঁ এটা বের করবা, টোটাল রেভিনিউ, তারপর বের করবা মোট ব্যয়, মোট ব্যয় যেটা আমরা বলি টোটাল কস্ট টিসি, তারপর হচ্ছে মুনাফা নির্ণয় করবা, মুনাফা, এটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি, হ্যাঁ মুনাফাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি। করো সবাই, দেখে আমাকে বলো কত হয়। এটা একদম সহজ, একদম সহজ, না পারলে তো একদম তাহলে আর কি। জুবাইর হোসেন আছে, আয় ব্যয় সমান হলে মুনাফা শূন্য হবে। হ্যাঁ আয় ব্যয় সমান হলে মুনাফা শূন্য হবে। ঠিক আছে, পারবো আমরা? উত্তর বলো, উত্তর বলো, দ্রুত করো। হুম, চাঁদনি দেব আমাদেরকে বলছে আনসার 0 হবে। আচ্ছা, তো আমরা বাকিরা করি, সবাই সবাই একটু করো, উত্তর কি বলো। উত্তর হচ্ছে, আমরা বলতে পারি উত্তর হচ্ছে এরকম যে মোট আয় আমাদের আমরা বের করতে পারি কিউ ইন্টু এ আর, হ্যাঁ কিউ ইন্টু এ আর। তাহলে এখানে কিউ কত, কিউ হচ্ছে 10, আর এভারেজ রেভিনিউ কত বলতো, এখানে এভারেজ রেভিনিউ, দেখা এভারেজ রেভিনিউ ভারসাম্য অবস্থায় আয় বিদ্যুতে 12। তাহলে আমরা যদি গুণ করে দিই 10 গুলো 120 হবে। আবার সেম মোট ব্যয় বের করবো, মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি, কিউ ইন্টু এসি হচ্ছে মোট ব্যয়। কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে 10, আর এভারেজ কস্ট হচ্ছে এখানে এই চিত্রের মধ্যে এভারেজ কস্ট হচ্ছে এই বিন্দুতে 12, 12 লিখে দেবো, তাহলে গুণ করে দিলে হবে 120। তাহলে দেখো মোট আয় হচ্ছে 120, মোট ব্যয় হচ্ছে 120, তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে এই মোট আয় থেকে, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা বাদ দিতে হবে। টোটাল রেভিনিউ হচ্ছে 120, টোটাল কস্ট 120, তাহলে মুনাফা হবে 0। এর যদি মুনাফা 0 হয় সেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমরা কি পারবো পরীক্ষা আসলে, পরীক্ষা একটা চিত্র দিয়ে তোমাকে বলবে মুনাফা নির্ণয় করো, পারবা না তোমরা করতে? তোমরা কি করতে পারবা? আচ্ছা, আশা করি আমরা করতে পারবো। এবার আসো, এবার আমি যদি বলি আমরা ক্ষতি স্বীকারটা করি, চলো। ক্ষতি স্বীকারটা হচ্ছে আমরা যখন এসিটা করব, এই এসিটাকে আমরা যখন এসিটা করব, এই এসিটাকে আমরা এই এআর এর উপর দিয়ে নিয়ে যাব। তাহলে স্যার কেমন করতে হবে এসিটা? দেখো আমরা রেখাটা একটু এই পাশ থেকে শুরু করবো, এদিক থেকে শুরু করবো, এদিক থেকে শুরু করলে কিন্তু হবে না, হ্যাঁ একটু এই পাশ থেকে শুরু করবা। এসিটা প্রথমে নিচে নামবে, নামবে 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 নামবে, এমসি বরাবর এসে উপরের দিকে যাবে। এটা হচ্ছে এসি ধর্ম, যে এমসি বরাবর এসে উপর দিকে যাইতে হবে। তাহলে আমি যদি বলি ভারসাম্য অবস্থায় আমাদের যে ভারসাম্য, এই ভারসাম্য অবস্থায় আমাদের এভারেজ কস্টটা কত? হচ্ছে এই ভারসাম্য অবস্থায় এভারেজ কস্ট হচ্ছে বি বিন্দুতে, এভারেজ কস্ট হচ্ছে বি বিন্দুতে, আর সেই মানটা হচ্ছে মনে করো আমি দিলাম এখানে 15 দিলাম, এটা হচ্ছে আমাদের এভারেজ কস্ট। তাহলে এভারেজ এভারেজ রেভিনিউ হচ্ছে 10, এভারেজ কস্ট হচ্ছে কত, 15। তাহলে চলো এখানে আমরা মুনাফা বের করব, হ্যাঁ তো আমরা এখানে লিখবো মোট আয়, প্রথমে মোট আয়, মোট আয় যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ, তো কিউ ইনটু এ আর, হ্যাঁ আমি একসাথে করে ফেলি, কিউ মানে কোয়ান্টিটি 10টা, আর এভারেজ রেভিনিউ হচ্ছে এখানে আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে এই দেখা বার সমস্ত এভারেজ রেভিনিউতে 12, তাহলে উত্তর হবে 120। এটা হচ্ছে মোট আয়। চলো আমরা মোট ব্যয় বের করি, মোট ব্যয় যেটাকে আমরা বলি টোটাল কস্ট, ওটা হচ্ছে কিউ ইনটু এসি। তো কিউ কত? কিউ হচ্ছে কোয়ান্টিটি, বলো এই চিত্রের মধ্যে কিউ মান কত, 10, 10 লিখে দিলাম। আর এসি, এখানের মধ্যে এসি মানে এভারেজ কস্ট কত আছে, এখানে এর মধ্যে এভারেজ কস্ট হচ্ছে বি বিন্দুতে 15, তাহলে এখানে 15 হচ্ছে এসি। গুণ করে দাও, 10 সাথে 15 গুণ করে দাও, আসতে হবে কত, 10 সাথে 15 গুণ করলে আসতে হবে হচ্ছে 150। তাহলে তোমরা খেয়াল করো আমাদের আয় হয়েছে, হ্যাঁ আমাদের আয় হয়েছে 120, ব্যয় হয়েছে 150। তাহলে আয় বেশি না ব্যয় বেশি? ডেফিনেটলি ব্যয় বেশি। তার মানে এখানে আমাদের লাভ না হয় কি হবে জানো, ক্ষতি হবে, ক্ষতি। আর যখন ক্ষতি হয় তখন সূত্রটা এভাবে লিখতে হয় যে ক্ষতির পরিমাণ যদি আমরা লিখি ক্ষতি,
সেটা হচ্ছে টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দিবা, উল্টা উল্টা, মানে ক্ষতি বের করতে হলে ব্যয় থেকে আয় বাদ দিবা। তার মানে 150 থেকে তুমি যদি 120 বাদ দাও, তাহলে উত্তর হচ্ছে 150 থেকে 120 বাদ দিলে উত্তর হচ্ছে 30। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? ক্ষতির পরিমাণ। আমরা কি বুঝতে পেরেছি? জোবার হোসেন বলছে ভাই আপনার ক্লাস করে এই অধ্যায় থেকে 2টা সৃজনশীলে 20-এ 20 পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ এসএসসি পরীক্ষাতেও থাকবে। জাস্ট আমার উপর ভরসা রাখতে হবে, এইটুকু হচ্ছে আমার চাওয়া পাওয়া, আর কোনো কিছু না। জাস্ট শেষ পর্যন্ত ভরসা রাখবা, ক্লাসগুলো ঠিক মতো করবা, তাহলেই হবে ইনশাল্লাহ। সাইদ ইসলাম বলছে আজকে খুব কষ্ট হচ্ছে। কেন সাইদ, এত কষ্ট কেন? এত কষ্ট মেনে নেওয়া যায় না, সাইদের এত কষ্ট। ক্ষতির পরিমাণ হচ্ছে কি হবে? 30। দেখো ক্ষতি লিখলে তখন কিন্তু আবার মাইনাস লিখতে পারবে না, বুঝছো? ক্ষতি লিখলে মাইনাস লিখতে পারবে না, ক্ষতি লিখলে তোমাকে পজিটিভ দেখাতে হবে, কারণ ক্ষতি খাতে টিসি থেকে টিআর বাঁচে, মানে ব্যয় থেকে আয় বাঁচে। তো ব্যয় 150, আয় 120, তাহলে অর্থাৎ হচ্ছে ক্ষতি পরিমাণ 30। আর তুমি যদি মুনাফা দিয়ে লিখো, এই যে সূত্র দিয়ে লিখো, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে যদি মুনাফা দিয়ে লিখো, তখন তোমার 120 থেকে 150 বাদ দেবে, তখন তোমার আনসার আসবে -30। মুনাফা দিয়ে লিখলে হবে -30, মানে মাইনাস, মুনাফাটা মাইনাস থাকা মানে কি? ক্ষতি হওয়া। আর ক্ষতিটা প্লাস থাকা মানে কি? খারাপ জিনিস, আমরা তো খারাপ, ঠিক আছে, ক্ষতিটা খারাপ আর কি। এই আমরা কি বুঝছি? পারবো পরীক্ষা আসলে? এবার একটা কথা শুনো, পরীক্ষায় তো প্রতীক দিয়ে আসলে আমরা এভাবে করবো, সরি সংখ্যা দিয়ে আসলে। যদি পরীক্ষায় প্রতীক দিয়ে আসে, আচ্ছা একটা বিষয় বলি, এখানে এই ক্ষতি স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে এখানে আরেকটা রেখা তোমরা দেখবা, আরেকটা রেখা তোমরা এখানে দেখতে পাবা। আর সেই রেখাটা হচ্ছে, এটাকে বলা হয় এবিসি। এটা যদিও আমাদের মুনাফার ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু প্রতিষ্ঠানটা উৎপাদন কাজে, মানে ফার্মটা উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না, এটা জিজ্ঞেস করলে তখন আমাদের সেটা কাজে লাগে। আর সেই রেখাটার নাম হচ্ছে এবিসি। এটা আমরা স্বল্পকালে পড়েছি, হ্যাঁ, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, মানে এবিসি রেখা। এটা আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ, যখন আমাদের ফার্মটা উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না যদি জিজ্ঞেস করে, তখন আমাদের এই রেখাটার প্রয়োজন হয়। তাহলে ভারসাম্য অবস্থায় এই এবিসির মান হচ্ছে, মনে করি এখানে একটা বিন্দু দিলাম সি বিন্দু, আর সেই মানটা হচ্ছে এখানে আমি 8 দিলাম মনে করো, হ্যাঁ। এরকম এবিসি থাকতে পারে পরীক্ষায় ক্ষতির ক্ষেত্রে, তবে এটার মুনাফার ক্ষেত্রে বা ক্ষতির ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলবে না। এটা প্রভাব ফেলবে উৎপাদন কাজে চালায় যাবে নাকি যাবে না তার উপরে। এটা আমরা দেখবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে, অথবা আজকে যদি পারি দেখা দিব শেষের দিকে। তবে আমরা শোনো, আমরা এখানে এখনো কাজ শেষ হয় নাই, আমরা করছি সংখ্যা দিয়ে। এবার চলো আমরা প্রতীক দিয়ে করি সবগুলো, হ্যাঁ, প্রতীক দিয়ে করে দেখি তো কেমনে হয়। হ্যাঁ, প্রথমটা আসো, প্রথমটা আমরা প্রতীক দিয়ে করবো। সূত্র কিন্তু আগের মতোই থাকবে, সূত্রে কোনো চেঞ্জ নাই। তা আমি এখানে একটু মুছে নিচ্ছি জিনিসগুলো যেখানে আমি লিখবো। আমি যেগুলো লিখছি সেগুলো একটু মুছে নিচ্ছি, বুঝছো? মানে সংখ্যাগুলো আমি চেঞ্জ করে দিব তো, মানে প্রতি দিয়ে দিব তো, সেজন্য এটা মুছে না কেন, একটু আমাকে সময় দাও। শোনো, হয়েছে, শেষ, কাজ শেষ। দেখো
আমরা কিভাবে করি, এবার আমরা করব তোমাদের সেটা হচ্ছে আমরা প্রতীক দিয়ে করব। তো প্রতীক দিয়ে করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এই জায়গাগুলোতে তখন সংখ্যা থাকবে না। হ্যাঁ, এখানে তোমার কোনো সংখ্যা থাকবে না, তখন এখানে থাকবে প্রতীক কিছু। তো আমরা সেই প্রতীক দিয়ে করার চেষ্টা করব। চলো আমরা করি। মনে করি এখানে আছে কিউ 0 দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি 0 দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি 1 দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, তো দেখো আমাদের পরীক্ষায় প্রতীক দিয়ে দিবে, বলবে এখান থেকে তুমি মুনাফা উৎপাদন মানে ফার্মটার মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, বা ফার্মটা কিভাবে সংযোজন করছে সেটা নির্ণয় করো। তাহলে আমরা কেমনে করব? আচ্ছা, আরিফ আলাকি বলছে স্যার আগে আমি ইকোনমিক্স পারতাম না, ভাবছিলাম চেঞ্জ করে ফেলবো, পরে আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ অনেকটা পারি। ইনশাআল্লাহ তুমি শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে, আশা করছি আরো ভালো পারবে। প্রতীক দিয়ে পেঁচানো না, জাস্ট তুমি বুঝলেই সহজ। দেখো, বুঝতে হবে বিষয়টা। এখানে মোট আয়ের সূত্র আগের মতো কিউ ইন্টু এআর। আচ্ছা, এবার কিউ মানে কি? কিউ মানে এখানে সংখ্যা নাই, কিউ মানে কিউ 0 পর্যন্ত। কিউ 0 পর্যন্ত মানে কি? 0 থেকে কিউ 0 এইটুকু আমাদের উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, এইভাবে চিন্তা করবা তখন 0 থেকে কিউ 0। তাহলে এখন একটু লিখে দিই, 0 থেকে কিউ 0 হচ্ছে উৎপাদনের পরিমাণ ইনটু এভারেজ রেভিনিউ কত বলতো? এভারেজ রেভিনিউ হচ্ছে এই চিত্রে এভারেজ রেভিনিউ এ বিন্দুতে P1 পরিমাণ। তো P1 মানে হচ্ছে 0 থেকে P1, এই কথাটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। তাহলে 0 থেকে Q0 হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর 0 থেকে P1 পরিমাণ হচ্ছে আমাদের এভারেজ রেভিনিউ। তাহলে 0 থেকে P1 পর্যন্ত আমরা লিখি, এই 0 থেকে P1 পর্যন্ত আমরা লিখলে তাহলে আমরা পাবো হচ্ছে 0 P1 আর কি। হ্যাঁ, এবার আমরা গুণ করে দিই। চলো দেখো, এইটুক আর এইটুক, এই ভূমি অক্ষ আর এই লম্ব অক্ষ, এখান থেকে 0 থেকে P1 পর্যন্ত যদি গুণ করে দেওয়া হয় তাহলে এই পুরো জায়গাটা আমরা পাবো। নিচে 0 থেকে Q0, উপর হচ্ছে 0 থেকে P1 যদি গুণ করি এই পুরো জায়গাটা আমরা পাবো। আর এই পুরো জায়গাটার নাম বলে আসা, এক পাশ থেকে বলে আসবা 0 P1 A Q0। তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের মোট আয়। কেমন? 0 P1 A Q0, এই পুরো জায়গাটা, কারণ এখানে ভূমি এদিকে লম্ব, এই দুটো গুণ করে দিলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে এই পুরোটা ক্ষেত্রফল বের হবে। তাহলে 0 P1 A Q0। তাহলে আমরা লিখে দিই 0 P1 হ্যাঁ A Q0, এটা হবে আমাদের কিসের পরিমাণ? মোট আয়ের পরিমাণ। এবার আসো আমরা মোট ব্যয় বের করি। মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি। কিউ মানে কি? এই যে টুক 0 থেকে কিউ 0 টুক উৎপাদনের পরিমাণ। তাহলে 0 থেকে কিউ 0 হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। আর এসি কত? এসি হচ্ছে দেখো সবুজ রেখাটা বিবিধতে P0 পর্যন্ত, তার মানে 0 থেকে P0 এটা হচ্ছে এসি। 0 থেকে P0 এটা হচ্ছে আমাদের এসি। তাহলে একটু আর একটু যদি গুণ করে দেওয়া হয় এই নিচে জায়গাটা পাবো। তাহলে 0 P0 B Q0, এক পাশ থেকে বলে আসবে। হ্যাঁ, তাহলে 0 আমরা বলতে পারি 0 P0, এই যে 0 P0 B Q0, P0 P0 B Q0, এটা হবে আমাদের কিসের পরিমাণ? ব্যয়ের পরিমাণ, মোট ব্যয়। তাহলে দেখো, মোট আয় হয়েছে এই বড় জায়গাটা, আর মোট আয় হয়েছে এই বড় জায়গাটা, আর মোট ব্যয় হয়েছে নিচের অংশটা। তাহলে আয় বেশি না ব্যয় বেশি? ডেফিনেটলি আয় বেশি, ব্যয় কম। তাহলে ওই আয় থেকে ব্যয়টা বাদ দিলে, এখানে যদি আমরা লিখে দিই, যে দুটো লিখে দিই, টোটাল রেভিনিউ হচ্ছে 0 P1 A Q0 মাইনাস ব্যয় হচ্ছে 0 P0 B Q0। তাহলে আমাদের উত্তর কি দাঁড়ায়? উত্তর হচ্ছে আমাদের উত্তর দাঁড়াবে হচ্ছে তোমার কি, এই বড় জায়গা থেকে নিচে জায়গা যদি বাদ দিয়ে দাও এই উপর জায়গাটা পাবো। উপর জায়গাটা নাম বলবো এক পাশ থেকে P0 P1 B A। তাহলে এখানে উত্তর হবে P0 P1 B A। লিখতে পারতেছি না, কি করতাম। কোন রকম লিখছি। তাহলে P0 P1 B A B, ও বি এ লিখে বলছি না, আমি উল্টা লিখে বলছি। দূর, যেখানে কি বলে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কাহিনী হইল এটা। ওকে, P0 P1 AB, P0 P1 AB হয়েছে। আবার আমি টানা হাতে লিখে দিচ্ছি, হয়েছে। এবার আসো
এরপর আমরা লিখবো এটা। হ্যাঁ, এটা করি। চলো, এটার মধ্যে আমি প্রতীক দিয়ে দিচ্ছি কিছু, তোমরা ভালো করে লক্ষ্য করবা। তো এটার নাম দিলাম আমরা হচ্ছে, এটা পুরোটা এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। এটা সব বুঝছো তো না, প্রতীক দিয়ে সব বুঝছো তো? এই বড় জায়গা থেকে নিচের জায়গাটা বাদ দিলে এই উপরের জায়গাটা পাবো। এটাই হচ্ছে আমাদের মুনাফা, অস্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে মুনাফার পরিমাণ। এই যেটা হচ্ছে মুনাফার পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, এটা আসো, এখানে দিলাম, এখানে আমরা দুইটা মান দিব। এখানে দিলাম আমরা Q0 আগের মতো, এখানে দিলাম P0। হ্যাঁ, এবার তোমরা আমাকে এটা করে দেখো। হ্যাঁ, এটা করে আমাকে বলো উত্তর ঠিক আছে কিনা, এটা করে আমাকে দেখো। P0 P1 AB হবে, বি এ লিখিও না। হ্যাঁ, কারণ এক পাশে বলবা P0 P1 AB বলবা, অথবা এই পাশ থেকে বলতে পারো P0 B A P1 এভাবে বলতে পারো, এক পাশ থেকে বলে আসতে পারো। হয়েছে? ওকে, ফাইন। এবার আসো, এবার আমরা এটা করি, এটা আমি করে দিচ্ছি। যাই হোক, আমরা এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 0 থেকে Q0 হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর এভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের এখানে, এভারেজ রেভিনিউ হচ্ছে P0 পরিমাণ, তার মানে 0 থেকে P0 হচ্ছে এভারেজ রেভিনিউ। তো উত্তর হয় কি, উত্তর হচ্ছে গুণ করে দিলে উত্তর হবে এই পুরো জায়গাটা। হ্যাঁ, P0 0 P0 A Q0, তাহলে 0 হবে, 0 P0, তারপর হচ্ছে A Q0। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, মোট আয়ের পরিমাণ। আর মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে Q ইন্টু এসি। কিউ মানে আগের মতো 0 থেকে Q0 হচ্ছে কিউ, আর এসি হচ্ছে, দেখো এই যে এসি হচ্ছে এ বিন্দুতে, তাও P0, তার মানে 0 থেকে P0 হচ্ছে এসি। গুণ করে দিলে কি হবে, এই পুরো জায়গাটার ক্ষেত্রে ভাবো 0 P0 B A Q0, তবে 0 P0, তারপর হচ্ছে A Q0। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, আমাদের হচ্ছে মোট আয়ের পরিমাণ। আর মুনাফা, মোট ব্যয়ের পরিমাণ, মুনাফার পরিমাণ কি, মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি। তো টিআর হচ্ছে এটা 0 P0 A Q0, আর টিসি কত, 0 P0 A Q0। আমার এখানে জায়গা খুবই কম, সেজন্য ছোট করে লিখতেছি। তাহলে উত্তর কি দাঁড়াবে, উত্তর দাঁড়াবে আমাদের 0। কেন 0? কারণ আয়ও যত, ব্যয়ও তত, তাই এখানে মুনাফা হবে 0। ঠিক আছে, সবাই পারবো? একটু বলো তো, সবাই পারবে কিনা? আশা করি সবাই পারবো, তাই না? ওকে, এবার আসো আমরা ক্ষতিটা একটু করি, ক্ষতিটা একটু করি। সেখানে এবিসির কোনো কাজ নাই, এবিসি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কি হচ্ছে আগের মতো, আমি এখানে একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিই আগে। এখানে তুমি এবিসি নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এবিসি তোমার কোনো কাজ আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা বিকল্প সময় কোনো কাজ নাই, উৎপাদক কাজের চালে যাবে কি যাবে না, তখন এটা কাজ আছে। চলো আমরা দেখি, এখানে দিলাম Q0, আর এবিসির মান দিয়ে দিলাম একটা, P0 দিয়ে দিলাম, এটা দিলাম P1 দিলাম, এটার নাম P2 দিলাম। ঠিক আছে, তোমরা আমাকে করে উত্তর বল, আমি করে দিব না, এটা আর করে দিব না আমি, অনেক করাইছে, আমার টায়ার্ড হয়ে গেছে আমি করাতে করাতে। এবার তোমরা করো।
জি করতে পারছো তোমরা? কমপ্লিট হয়েছে? হুম, ওকে, হয়েছে সবার? P1 P2 AB এটা হচ্ছে কি P1 P2 AB এটা হচ্ছে ক্ষতির পরিমাণ, তাই না? হয়েছে? তাহলে আমরা ক্লাসে শেষ করছি। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা পরবর্তী বিষয় অর্থাৎ এটার একটা টপিক বাকি আছে একচেটে বাজারে দীর্ঘকালীন ভারসাম্য এবং হচ্ছে একচেটে বাজারে দীর্ঘকালীন ভারসাম্যটা করা লাগবে না, এখান থেকে যেটা অস্বাভাবিক মুনাফা এটাই দীর্ঘকালীন ভারসাম্য একচেটে বাজারে। তবে যে ক্ষতি স্বীকার করে উৎপাদন করা খাতে উৎপাদন হতে তাহলে যাবে কি যাবে না এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা ক্লাসে শেষ করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।